এটা গঠিত হয় 3 জন বিচারককে নিয়ে, এবং এই 3 জন বিচারককে নিয়োগ দেন প্রধান বিচারপতি এককভাবে। মানে উনি এ বি সি কে দিলেন নিয়োগ, এই 3 জন মিলে কাজ করলেন। পরের দিন প্রধান বিচারপতির কোনো একটা কারণে মনে হলো যে আমি এ বি রাখবো, সি কে সরিয়ে এক্স দিয়ে দিব, উনি এটা চাইলে পারেন। ওনার এখানে কোনো বাউন্ডারি নাই, কোনো নিয়ন্ত্রণ নাই ওনার উপরে। সুতরাং একটা আশঙ্কা আছে যে সুপ্রিম কোর্টকে যদি এই অবস্থায় এই ক্ষমতা দেওয়া হয়, তাহলে এটা এক ব্যক্তির উপরে চলে যাবে। এই যে সিস্টেম, এটাকে রিমুভ করা হয়েছে। এবার বলা হয়েছে যে কমিটি এই সিদ্ধান্ত নিবেন, সেই কমিটি হবে হাইকোর্টের বিচারকদের সমন্বয়ে একটা কমিটি, যেটা এখনো আছে। কিন্তু এদের নিয়োগ প্রধান বিচারপতি এককভাবে দিবেন, এদেরকে নিয়োগ দিবেন আপিল বিভাগের বিচারপতিরা সামষ্টিকভাবে। এবং এই আপিল বিভাগে যে এখন 5 জন থাকলে 5 জন, 7 জন থাকলে 7 জন, ওনারা সামষ্টিকভাবে জিএ কমিটির সদস্যদের নিয়োগ দিবেন, যাতে করে এটা এক ব্যক্তি থেকে একটা লার্জার বডির কাছে যায়। এখন এইটা যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে জিএ কমিটির যে ফরমেশনের বিধান সেটা আছে হাইকোর্ট রুলসে, সেটাকে সংশোধন করতে হবে। এখন যতদিন পর্যন্ত এই অধ্যাদেশ ছিল, ততদিন পর্যন্ত সুপ্রিম কোর্ট কিন্তু ওই হাইকোর্ট রুলস সংশোধনের কোনো উদ্যোগ নেননি। সুতরাং এখানে সুপ্রিম কোর্টেরও কিন্তু ঘাটতি আছে। ওনাদের সক্ষমতা যদি ওনারা না বাড়াতেন, তাহলে এই 7 ধারাকে কিন্তু কার্যকর করা যেত না। এখন তো অধ্যাদেশই নাই, পুরাটাই আপনার অবান্তর হয়ে গিয়েছে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু 7 ধারাকে অ্যাক্টিভেট করে দিয়ে যেতে পারেননি। কিন্তু সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশে এই বিষয় ছাড়াও অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যেমন বিচার বিভাগের যে আর্থিক স্বাবলম্বিতা, ফাইন্যান্সিয়াল অটোনমি, এইটা নিশ্চিত করার জন্য বিচার বিভাগের বাজেট প্রণয়নের ক্ষমতা কিন্তু ওই অধ্যাদেশের অধীনে একটা বডিকে দেওয়া হয়েছিল। এবং ওই বডিতে জুডিশিয়ারি মেম্বাররা যেরকম থাকতেন, অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, ইনারাও থাকতেন, এবং তারা মিলে ঠিক করতেন যে এই বছর জুডিশিয়ারির বাজেট কত হওয়া উচিত। কারণ এই বাজেটিং প্রক্রিয়াতে এখন জুডিশিয়ারির ভূমিকা খুবই নগণ্য, এবং আর্থিক স্বাবলম্বিতা না আসলে আসলে জুডিশিয়ারি কখনো একটা আপনার কার্যকর প্রতিষ্ঠান হিসেবে তৈরি হতে পারবে না। এই জন্য এখানে বিধান ছিল। আর কি ছিল, এই যে এখন বিচার বিভাগে যত সহায়ক কর্মকর্তা কর্মচারী আছেন, এরা কেউ কিন্তু বিচার বিভাগের অংশ না, এরা সবাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশ। বিচার বিভাগের এদের উপর প্রত্যক্ষ কোনো নিয়ন্ত্রণ নেই। এই নিয়ন্ত্রণগুলো এখানে এই আইনের মাধ্যমে দেওয়া হয়েছিল বিচার বিভাগের উপরে। তারপরে আপনার এই তার যে অপারেশনাল অ্যাসপেক্ট, এটা নিয়ে অনেকগুলো বিধান ছিল, আমি এত বিস্তারিত যাচ্ছি না। কিন্তু ওনারা এই অধ্যাদেশটাকেও বাতিল করে দিলেন। কেন? ওনাদের কথা হলো যে এটার ফলে নাকি আপনার বিচার বিভাগীয় স্বৈরাচারের জন্ম হবে, ওনাদের ব্যাখ্যা। এবং এই ব্যাখ্যাটা যে ওনারা দিচ্ছেন, এটা হলো যে আগের জিএ কমিটির যে ফরমেশন, আগের যে কাঠামো, ওইটাকে মাথায় রেখে ওনারা ভালো করে আইনটা পড়েন নাই মনে হয়, যে এইখানে কিন্তু এই স্বৈরাচারের ব্যাপারেও অ্যাড্রেস করা হয়েছে। এখানে এক ব্যক্তির জায়গায় একটা সামষ্টিক মানে নির্বাচন পদ্ধতির কথা বলা হয়েছে জিএ কমিটির ক্ষেত্রে। এখানে আপনার নির্বাহী বিভাগের সাথে বিচার বিভাগের যাতে মেলবন্ধন হয়, এই জন্য এই যে বাজেটারি কমিটিতে, তারপরে এই আইনের অধীনে গঠিত যে কমিশন, সেখানে নির্বাহী বিভাগ মানে সরকারের অন্যান্য মন্ত্রণালয়ের লোকজনদেরকে এনে সমন্বয়ের ব্যবস্থা করা হয়েছিল। তো এখানে অনেক পজিটিভ ইনোভেশনস ছিল, কিন্তু এগুলার কোনোটাই ওনারা স্পেসিফিক্যালি অ্যাড্রেস না করে একেবারে ঢালাওভাবে বলে দিলেন যে এটার ফলে বিচার বিভাগীয় স্বৈরাচার হবে। তো এই যে আপনার ভুল তথ্য দেওয়া হচ্ছে এবং মিসরিপ্রেজেন্ট করা হচ্ছে, জনগণকে এক ধরনের মনে ধরে নেওয়া হচ্ছে যে ওনারা যেটা বলবে আপনাদের মনে হয় এটার বাইরে, মানে বিয়ন্ড দেয়ার এক্সপ্লেনেশন, আপনারা মনে হয় বুঝেন না কিছু, জনগণকে ওনারা খুব বোকাশোকা ভাবছে। তো এই জিনিসটা আসলে একেবারেই ঠিক না, আপনাদের আরো সচেতন হওয়া উচিত। এই দুইটা আইনই বাংলায়, এবং যে কেউ পড়তে পারেন যে এই আইনগুলোর ভিতরে কি ছিল, এগুলো কি আসলে খারাপ ছিল নাকি এগুলোর ফলে আমাদের উন্নতি হতো। আমি একটুকুই বলবো, অন্যরা আলোচনা করবেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ শাওন এবং